সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ডিসিদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অক্টোবরের দিকে তফসিল ঘোষণা, ডিসেম্বরে নির্বাচন এবং জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হতে পারে এমন সংকেত পাচ্ছেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। জাতিকে অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতির ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কথাবার্তা না বলতে অন্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান তার। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নির্বাচনের সংকেত। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আশরিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার। প্রথম প্রহরে ঢল নামবে মানুষের, নিরাপত্তার চাদরে চারপাশ, ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন। স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে, সিরাজগঞ্জে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বললেন। গণ অভ্যুত্থানে সুযোগ এসেছে নতুন দেশ বিনির্মাণের। সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি, কুমিল্লায় সমাবেশে মির্জা ফখরুল। জাতিকে অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান। বিতর্কিত ৩ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন। ৪৫ ডিসিকে ওএসডির পর এবার বাধ্যতামূলক অবসরে ২২ জেলার প্রশাসক। অনিয়মে জড়িতদের আমলাদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি নির্বাচনের সংকেত। নাম দেওয়ার পেছনে একটি কারণ, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা তিনি এমনটি একটি সংকেত পাচ্ছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। রাশেদ খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আমরা নির্বাচন বা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার পূর্বে শিক্ষাঙ্গনে যে অনৈক্য তৈরি হয়েছে, একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের প্রতি যে ধরনের প্রোপাগান্ডা বা সাইবার যুদ্ধই বলা চলে সেটি চলছে, এটি আসলে যারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যে ছাত্র সংগঠনগুলো তৈরি হয়েছিল ২৪ পরবর্তী, এই যে এখন যেই অবস্থাগুলো চলছে বা যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এটি কি পর্যবেক্ষণ করছেন বা কি দেখছেন? কোন দিকে যাচ্ছে আমাদের ছাত্র সংগঠনগুলো, বা এই ছাত্র সংগঠনগুলোর যে বিবাদ সেটি জাতীয় রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য এটি কিন্তু গঠিত হয়েছে এবং ছাত্র সংগঠনগুলো একসাথে কাজ করেছে, একসাথে আন্দোলন করেছে। তবে এখন সেই ঐক্যের ভিতরে ফাটল। কি কারণ? মূল কারণটা হলো আসলে ক্ষমতার দ্বন্দ্ব এখন বা রাজনৈতিক প্রতিযোগিতা। তবে এটি খুব স্বাভাবিক, ক্ষমতার দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিযোগিতা এটি থাকবে। কিন্তু আসলে অভ্যুত্থানের পরে বা একটি ফ্যাসিবাদের পতনের পরে কিন্তু এটি সহনশীল মাত্রায় কিন্তু থাকা দরকার। কিন্তু আমরা কিন্তু ওই দ্বন্দ্বের পর্যায়ে নাই, আমরা এখন সংঘাতে লিপ্ত হয়েছি, যেটি আমরা কুয়েটে দেখেছি, আমরা এমসি কলেজ সম্ভবত সিলেট সেখানে দেখলাম, বা বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, আমরা বরিশালে দেখেছি। আমার মনে হয় এটি খুবই অনাকাঙ্ক্ষিত। এখন আমাদের ছাত্র সংগঠনগুলো, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা ঐক্য নষ্ট করেন না। কারণ কি? কারণ সমস্যা হলো, মনে করেন যে ছাত্র দল এবং শিবিরের মধ্যে সংঘর্ষ শুরু হলো, মাঝখানে তো ছাত্রলীগ আওয়ামী লীগ ঢুকে যেতে পারে, এবং তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য ঝামেলা তৈরি করা এবং সেখানে সংঘাত বা রক্তপাত ঘটানো। এই ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার। অন্যথায় যে বললাম যে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে যখন আমরা মারামারি করব, যখন ভাই ভাই মারামারি করে তখন কিন্তু তৃতীয় পক্ষ সুযোগ নাই। আমরা তো সবাই ভাই ছিলাম, তাই না? হাসিনার পতনের আগে, যতদিন না পর্যন্ত হাসিনার পতন হয়েছে, এমনকি হাসিনার পতনের বেশ ২-৩ মাস আমরা কেউ কারোর বিরুদ্ধে আমরা বলি নাই। আমরা সকলেই সহনশীল ছিলাম, আমরা শ্রদ্ধাশীল ছিলাম, আমরা একে অপরকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে আমরা কথা বলছিলাম। কিন্তু এই মুহূর্তে আসলে কি হলো আমি জানি না। আমি গত ১ মাস ধরে দেখছি যে আমাদের ভিতরে অসহনশীলতা, আমাদের ভিতরে অধৈর্য, এগুলো বেড়ে গিয়েছে। এর কারণটা আসলে আমাদের খুঁজে বের করা দরকার। এই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা কিন্তু সরকারকে বলেছি যে আপনারা জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করেন, সেখানে সকল ছাত্র সংগঠন থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার ছাত্র প্রতিনিধিদের সাথে মিটিংয়ের নামে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে মিটিং করছে। এটি কিন্তু ঠিক না। এইটিও একটা কিন্তু খবর জায়গা তৈরি করছে। আমার মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে অবশ্যই মিটিংয়ের প্রয়োজন আছে। পাশাপাশি
ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবির সহ যত ছাত্র সংগঠন যারা আসলে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের সাথে প্রধান উপদেষ্টার দ্রুত সময়ের মধ্যে মিটিং করা দরকার। আমি এই আহ্বান প্রধান উপদেষ্টার প্রতি রাখছি। দ্বিতীয়ত, দেখেন রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু সংঘর্ষ শুরু হয়নি, কিন্তু সামনে যে শুরু হবে না তার নিশ্চয়তা কি? সুতরাং সেই ক্ষেত্রে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি যে আপনারা জাতীয় রাজনৈতিক কাউন্সিল, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল থাকবে এবং সেখানে অবশ্যই এমওইউ এবং সেখানে স্বাক্ষর করতে হবে এমওইউতে যে রাজনৈতিক দলগুলো আসলে এই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ বিনির্মাণে কি বলতে পারবে, কি করতে পারবে, অন্য দলের বিষয়ে তার মন্তব্য কি হবে এবং কতগুলো কমন আন্ডারস্ট্যান্ডিং যেখানে আমরা একমত থাকব এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বিতর্কে জড়াবো না। অভ্যুত্থানের পরে যদি আমরা এই ধরনের বাংলাদেশ গঠন করতে না পারি, তৈরি করতে না পারি, তাহলে কি হবে? তাহলে ৭১-এর পরে যেমনিভাবে ওই স্বাধীনতা ভুলণ্ঠিত হয়েছিল, শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ যেভাবে আসলে স্বাধীনতাকে একপাক্ষিক করে দখল করেছিল এবং সমস্ত আপনার শক্তিকে মাইনাস করেছিল, ঠিক এই ২৪-এর পরে সে ধরনের সমস্যাগুলো, সংকটগুলো আমরা দেখেছি। তবে আমার মনে হয় এখন তো মাত্র শুরু, এখন সামনে ইলেকশন হবে, এখনো পর্যন্ত নির্বাচন হয়ে কোনো দল ক্ষমতায় আসে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দায়িত্ব কি জাতীয় ঐক্য তৈরি করা, সেই জায়গায় জাতীয় ঐক্য তৈরি করা, এটি ঠিক আছে। তার আগে যেটি বলছিলাম যে এই যে ছাত্র সংগঠনগুলো একে অপরের প্রতি বিবাদে জড়িয়ে পড়ছে এবং এই ছাত্র সংগঠনগুলোর তো অভিভাবক সংগঠন আছে, তাদের তো ভূমিকা লক্ষণীয় হচ্ছে না। আমি কিন্তু সেই জায়গায় সেই কথাই বলতেছিলাম যে এখন যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছে, এখন একটি দল যখন ক্ষমতায় থাকে তার দায়িত্ব অনেক। মনে করেন যে বিএনপি ক্ষমতায় বা জামাত ক্ষমতায় বা গণ অধিকার পরিষদ ক্ষমতায়, যিনি ক্ষমতায় থাকেন তাকে কিন্তু অভিভাবকের মতন আচরণটা করতে হয়। এখন বিএনপি ক্ষমতায় নাই, জামাতও নাই, গণ অধিকার পরিষদও নাই, ক্ষমতায় কে? ক্ষমতায় এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই সরকারের সব থেকে সুবিধার জায়গাটা হলো যে এই সরকার সবার, এই সরকারকে আমরা সবাই ওন করতেছি, আমরা সবাই রাষ্ট্র সংস্কারে এই সরকারকে সহযোগিতা করতে চাই। এই জন্য আমি বলছি যে এই সরকারের দায়িত্ব হবে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা এবং সেখানে এমওইউ স্বাক্ষর হবে, সেখানে আমি কি করতে পারবো কি করতে পারবো না। আমরা ৭১-এর পরে যে ভুলগুলো আমরা করেছি, জাসদ তৈরি হয়েছে, নিজেদের ভিতরে মারামারি হানাহানি, মুক্তিযোদ্ধাদের ভিতরে বিরোধ, মুক্তিযোদ্ধারা অনেকে কিন্তু আপনার বেলাইনে চলে গিয়েছে, ঠিক ২৪-এর পরে যদি আমরা ওই ভুল থেকে শিক্ষা আমরা না গ্রহণ করতে পারি তাহলে তো একই ধরনের বাংলাদেশ গঠিত হবে। আর আপনি যেটি বললেন যে রাজনৈতিক দলগুলোর ব্যাপক ভূমিকা রয়েছে যেহেতু তাদের ছাত্র সংগঠন, আমি মনে করি অবশ্যই দায়িত্বশীল আচরণ যদি রাজনৈতিক দলগুলো আপনার দেখাতে না পারে বা করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তারা বেশি ক্ষতির শিকার হবে। দেখেন ছাত্র দল মনে করেন যে দুই পক্ষের ভিতরে সংঘর্ষে লিপ্ত হলো বা ছাত্র শিবির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে লিপ্ত হলো, তো আলটিমেটলি আসলে ওই নেগেটিভ ব্লেমিংটা কোথায় যাইতেছে? বিএনপির দিকে, বিএনপি শীর্ষ নেতার দিকে প্রশ্ন করতেছে মানুষ যে তারা কি করতেছে। ছাত্র দলের সাথে শিবিরের সমস্যা হচ্ছে, এক্ষেত্রে বিএনপি এবং আপনার জামাতের ভূমিকা কি, এই প্রশ্নগুলো, বা মনে করেন ছাত্র অধিকার পরিষদের সাথে শিবিরের সমস্যা বা ছাত্র দলের, এক্ষেত্রে প্রশ্ন আসে যে নুরুল হক নূর, রাশেদ খান বা গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দরা কি করতেছে। আমার মনে হয় এই ধরনের বাংলাদেশ এই মুহূর্তে কোনো ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে আপনার বিভাজন বা সংঘর্ষ, মারামারি, হানাহানি বাংলাদেশের জনগণ মোটেও ভালোভাবে নিচ্ছেন। আমি রিক্সা চালককে আপনি প্রশ্ন করেন, সাংবাদিককে প্রশ্ন করেন, একজন সরকারি কর্মকর্তাকে প্রশ্ন করেন, সবাই চায় আমাদের ভিতরে সংহতি, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ। জি পাপি আপা, গতকালকেই সম্ভবত বা এর আগের দিন হাসনাত আবদুল্লাহ একটি কথা বলেছেন যে আগে মজলুম ছিলেন, জালিম হয়েন না। মানে কুয়েটের ঘটনার পরে তিনি একটি বিক্ষোভ সমাবেশে এই কথাটি বলেছেন। আসলে ছাত্র সংগঠনগুলো একে অপরের বিরুদ্ধে যে ধরনের বিবাদ বা মতভেদ বা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছে, তাহলে জালিমটা আসলে হয়ে উঠছে কে? তার আগে আমি মোদের গৌরব, মোদের ভাষা, আমরি বাংলা ভাষা, যেহেতু ২১শে ফেব্রুয়ারির রাতটা পার হলেই এই যারা আত্মাহুতি দিয়েছেন ভাষা আন্দোলনে তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন থাকলো এবং সকলকে ২১শে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানিয়ে সময় টিভিতে আজকের এই বক্তব্য আমি শুরু করছি। এখানে যে বিষয়টা, এখানে মজলুম আর নির্যাতিত, এখন মজলুম আর নির্যাতিত এক একজন এক এক সময় এক এক জায়গায় এক এক রকম। রাষ্ট্রীয়ভাবে আমি নির্যাতিত ছিলাম, আমি মজলুম ছিলাম, কিন্তু আমি যখন দেখব যে আমার বুকের উপর এসে পাড়া দিচ্ছে, এখন যেই স্বৈরশাসকের পতন হয়েছে, গণতান্ত্রিক পরিবেশ এসেছে, সবাই সবার মতো মিছিল, মিটিং, জামাত ইসলামের ওয়াজ নসিহত, বাড়িতে বাড়িতে এই ওয়াজ আর মাহফিল উপলক্ষে ডোর টু ডোর চাঁদাবাজি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে একবারে সমস্ত জায়গা যত্রতত্র তারা একবারে যা ইচ্ছা তাই করে ফেলতেছে।
এখন এইখানে এক এক জায়গায় এক এক রকম মজলুম থাকবে, এক এক জায়গায় এক এক রকম নির্যাতিত থাকবে। এখন যার কথা আপনি বললেন, উনি কি উদ্দেশ্যে ওই জায়গায় কে মজলুম আর কে নির্যাতিত? না, উনি বলেছেন যে আগে মজলুম ছিলেন, মানে যে ছাত্র সংগঠনগুলো এখন বিবাদে জড়াচ্ছে, ছাত্রদল, ছাত্র শিবির, গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদের, তারা যেন জালিম হয়ে না ওঠেন, সেই বার্তাটাই তিনি হ্যাঁ, সেটা দিয়েছেন। ঠিক আছে। কারণ হচ্ছে কি, ছাত্র সংগঠনের যে ছাত্র সংগঠন করুক, তাদের একটা ধর্ম আছে, এথিক্স আছে, একটা নীতি আছে। কিন্তু জামাত ইসলামের তো কোনো নীতি নাই। এরা সব জায়গায় রক কাটো, হাত কাটো, পা কাটো, প্যানিক সৃষ্টি করো, করে জিম্মি করো, করে শিক্ষা প্রতিষ্ঠান দখল করো, আর সবাইকে বিতাড়িত করো। তা আওয়ামী লীগের সাথে জামাত ইসলামের ছাত্র সংগঠন করার ক্ষেত্রে খুব যে রাষ্ট্রীয় পার্থক্য আছে, এটা আমি মনে করি না। কারণ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একইভাবে দেখেছি যে তারা ওইরকমভাবে একটার পর একটা ছাত্র সংগঠনকে ধরেছে, প্যানিক করেছে, রক কেটেছে, হাত কেটেছে, পা কেটেছে, নতুনকে মেরেছে, তপনকে মেরেছে, বিশ্বজিৎকে মেরেছে, তারা রাজশাহী মেডিকেলের জামিল আক্তার রতনকে মেরেছে, রিমুকে মেরেছে। এইরকমভাবে একটার পর একটা হত্যাকাণ্ড তারা চালিয়েছে। এবং এক একটার পর একটা হত্যাকাণ্ড করে তারা ওই বিনোদপুরের চর এলাকায় যে চিনি আতপ চালার গরু জবাই করে তারা ভুড়িভোজ করে উৎসব পর্যন্ত করেছে। এই যে ঠিক আছে, করেছে। এখন এই সহিংসতা জামাত ইসলাম এতবার বাড়ছে বর্তমানে। প্রতিপক্ষের প্রতি বা প্রতিপক্ষ ছাত্র সংগঠনের প্রতি হামলার অভিযোগ তো ছাত্র দলের বিরুদ্ধেও আছে, ছাত্র দলের বিরুদ্ধেও আছে প্রতিপক্ষের পর হামলা। তো সেটা তো স্পেসিফিক টু দি পয়েন্টে দেখাতে হবে। আমরা যদি দেখি যে ছাত্র দলের ওখানে কোনো অন্যায় আছে, কোনো অপরাধ আছে, বিষয়বস্তু কি আছে, সেখানে আমাদের দলীয়ভাবে ভূমিকা এবং দলীয়ভাবে অ্যাকশন যেটা নেয়ার, অবশ্যই আমাদের দলের নেতারা, নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা সেটা নেবে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের কি জামাত ইসলামের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো কিছু তো আমি দেখি নাই। 2001 সালে বিএনপির সাথে জামাতের জোট হয়েছে সারা বাংলাদেশে, চাঁপাইনবাবগঞ্জে জোট হয় নাই। কখনো স্বতন্ত্র প্রার্থী নিয়ে দাঁড়াইছে, বহিষ্কারও করেনি। কখনো দাড়িপাল্লা নিয়ে দাঁড়াইছে, তখন তো দাড়িপাল্লা তাদের প্রতীক ছিল। কখনো কাঁঠাল, কখনো দেওয়াল ঘুড়ি, এক একটা জিনিস নেওয়া হচ্ছে, কোনো বহিষ্কার তো দেখলাম না। এবং তাকে দল থেকে বাদ দিতেও দেখলাম না। মুজাহিদি সাহেব যখন বেঁচে ছিলেন গেছে, নিজামী সাহেব যখন গেছে, ওকে নিয়েই তো দৌড়াদৌড়ি, ছুটাছুটি, ঝাপাঝাপি করছে। এখনও সে সুরা মজলিসের সুরার সদস্য। তো তাদের অ্যাকশন তো তাদের সংগঠনের বাইরে, যে যত মারামারি করবে, যে যত মানুষ মারতে পারবে সংগঠন করার জন্য, যে যত অ্যাগ্রেসিভ হবে, তারা তো তাদেরকে প্রমোশন দিচ্ছে। তো শুধু আমাদের কাছ থেকে শিষ্টাচার আশা করলে তো হবে না। শিষ্টাচার সবার ভিতরে, ও যেটা বলেছে সেটা ঠিক বলেছে, যে এই যে পরিবেশ থেকে আমরা উত্তরণ হয়েছি, নিজেরা হানাহানি করলে এই যেটা আমরা অর্জন করলাম, অর্জনের স্পিরিটটা, অর্জনের যে ভাবার্থটা, মূল্যবোধটা, এটা বিনষ্ট হবে, নষ্ট হবে। ছাত্র সংগঠনেরও একটা লিমিট থাকা দরকার। এবং ছাত্র সংগঠনের তাদের পরিধি, তাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে এই হত্যা, মারামারি, খুন, জখম, এগুলি তো আসলে পরিহার করা দরকার। এবং আমি শিবির সম্পর্কে স্পষ্ট আমার যেগুলো অতীত অভিজ্ঞতা আছে, তাদের এই পুরনো দিনের যে সমস্ত ঘটনা তারা ঘটিয়েছে, এই বিংশ শতাব্দীতে এইগুলি তাদের পুনরাবৃত্তিটা না করাই ভালো। আর ছাত্রদল অস্ত্রবাজি করেছে, মারামারি করেছে, হত্যা করেছে, মেরে ফেলেছে, এরকম কোনো ঘটনা যদি ঘটে, তাহলে অবশ্যই আমাদের দল সেখানে অ্যাকশন নিবে। কারণ আমরা নস্বাত হতে দিতে চাই না বর্তমান সুন্দর পরিবেশটা। বেশ কিছু ঘটনা ঘটেছে, গণমাধ্যমে এসেছে এবং আপনারা দলীয়ভাবে ব্যবস্থা নিয়েছেন, এই ধরনের নজিরও কিন্তু আছে। যেহেতু ছাত্র শিবিরের কেউই এখানে নাই, সেই হিসেবে তাদের বক্তব্যটা জানতে পারলে ভালো হতো। যাই হোক, রাশেদ ভাই, আরেকটা বিষয়, যে আপনারা এই মুহূর্তে জাতীয় নির্বাচনের পরিবেশ নেই, এটি আজকে গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে এটি নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, উনি বলেছেন। কিন্তু আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ বলেছেন যে দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি দেয় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সম্ভব হতে পারে, যেটি ডক্টর সাখাওয়াত হোসেনও তেমনটাই কিন্তু ইঙ্গিত পাচ্ছেন। তো এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সমস্যাটা কোথায় আসলে? ধন্যবাদ আপা, চমৎকার কথা বলেছেন তার দৃষ্টিকোণ থেকে। আমরা সবসময়, যেহেতু আমরা বিএনপি করি না, আওয়ামী লীগও করি না, বা অন্য দল করি না, আমরা নতুন একটি রাজনৈতিক শক্তি, আমাদের কাছে আসলে ইউনিটিটা ইম্পর্টেন্ট। আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের ফেসিবাদ বিরোধী যে শক্তি আমরা ছিলাম, আমরা সবাই মিলে তো একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। এক্ষেত্রে আমার ভয়টা হলো যে আমরা নিজেরা যখন সংঘর্ষে লিপ্ত হব, এর মধ্যে আসলে আওয়ামী লীগ ঢুকে পড়বে। এবং আওয়ামী লীগের উদ্দেশ্য তো এটাই, যে দেশকে ধ্বংস করা এবং দেশকে অস্থিতিশীল করা। আপনি মনে করেন যে শিবিরের ভিতরে বা ছাত্রদলের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব বা রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, খুব স্বাভাবিক। তারা যখন ক্যাম্পাসে মিছিল করবে, দুই পক্ষ শান্তিপূর্ণ মিছিল,
যেটা রাজনৈতিক প্রতিযোগিতা থাকে। কিন্তু সমস্যা হলো সেখানে তো দুই গ্রুপের মধ্যেই ছাত্রলীগের কেউ বা আপনার অন্য কেউ তৃতীয় পক্ষ ফেসিবাদের দোসর, তারা একটা মিছিল থেকে ইট মারলো, একটা মানে শিবিরের মিছিলে বা আপনার শিবিরের মিছিল থেকে ছাত্র দলের মিছিলে ইট মারলো, মানে এই সময়ের প্রেক্ষাপটে। তাহলে কি হবে আপনি বুঝতেছেন? মানুষকে এখন এটা দেখতে চায়? মানুষ এটা দেখতে চায় না। আমার মনে হয় এখন ছাত্র সংগঠনগুলোর উচিত হবে একটা বুদ্ধিভিত্তিক চর্চার মধ্যে থাকা, আগামীর বাংলাদেশ কিভাবে তৈরি করা যায় সেজন্য সেমিনার করা, সভা করা, প্রোগ্রাম করা, একে অপরের বিরুদ্ধে বিশেষজ্ঞারে এই মুহূর্তে লিপ্ত না হওয়া। আমরা কোনো সংঘর্ষ দেখতে চাই না, শুধু আমরা না, বাংলাদেশের কোনো জনগণকে আপনি প্রশ্ন করে দেখেন, কেউ বলবে না যে আমরা এই মুহূর্তে ঐক্য বিনষ্ট হোক, আমরা সেটি চাই। এমনকি বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার তিনি একই কথা তিনি বলছেন যে আমাদের ঐক্য বিনষ্ট করা থাকবে না, যাবে না, আমাদের ভিতরে সমালোচনা আলোচনা থাকতে পারে, কিন্তু আমাদের ভিতরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য এটাকে ধরে রাখতে হবে। ঠিক একই কথা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছে, আমার মনে হয় জামাত ইসলামের আমির তারাও বলেছে। আমার মনে হয় দায়িত্বশীল জায়গা থেকে রাজনৈতিক দলগুলোকে আমার মনে হয় যে তাদের ভিতরে পারস্পরিক বোঝাপড়া দরকার। ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে এই মুহূর্তে যাতে নিজেদের ভিতরে বিরোধে লিপ্ত না হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি কিন্তু ব্যাখ্যা করেছি। আর দ্বিতীয় যে কথা বললেন যে এই মুহূর্তে নির্বাচনের আপনার পরিবেশ নাই, এখন ফেব্রুয়ারি মাস, ডিসেম্বরে সরকার ইলেকশন করতে চায় অথবা 26 জুন, যেহেতু ওই সময় আসলে বৃষ্টি বর্ষা কাদা, ওই সময় ইলেকশনটা আসলে সরকারের অনেক উপদেষ্টাই বলেছে সম্ভবপর নয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অনেকে বলছে। তো যাই হোক, সরকার হয়তো ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা করবে, যেটি আসলে সাখাওয়াত সাহেবের বক্তব্যের মাধ্যমে, আলী রিয়াজ স্যারের বক্তব্যের মাধ্যমে সেটাই মনে হচ্ছে। তো এখন সমস্যাটা হলো যে সরকার ইলেকশনের ডেটটা ঘোষণা করেনি, যে কারণে কিন্তু সন্দেহ সংশয় রয়ে গেছে যে আসলে ইলেকশন ডিসেম্বরে হচ্ছে কিনা। দেখেন, আপনি যখন একটা লাইন আপনি টেনে দিবেন এবং ওই লাইনের আপনি সীমারেখাটা সমাপ্ত করবেন যে এইখানে যে শেষ হবে, এইখানে যে ইলেকশন হবে, তখন কিন্তু মানুষ একটা টার্গেট নিয়ে কাজ করে। এখন তো আসলে টার্গেটটা নাই, বিএনপির নাই, জামাতের নাই, আমাদের নাই, আমরা কিন্তু সবাই মানে একটা অনিশ্চয়তার মধ্যে যে আগামীতে কবে ইলেকশন হবে, যে কারণে বক্তব্যের মধ্যে আসলে কারোরই মিল নেই। আমার মনে হয় সরকারের পক্ষ থেকে সরকার যদি একটি রোডম্যাপ প্রকাশ করে, সেটি যে ডেটই হোক না কেন, সেটি সরকার সবার সাথে অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমেই করবে, এককভাবে সিদ্ধান্ত নেবে না। তো একটি রোডম্যাপ প্রকাশ করলে কিন্তু এই সমস্যা, এই সংকট কাটানো সম্ভব। সরকারের উচিত হবে, সরকার যদি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ, সংঘর্ষ বা মতপার্থক্য না দেখতে চায়, যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছে, এই কমিশনের যে কার্যক্রম সেটি যদি যথার্থই বাস্তবায়ন করতে চায় বা ভালো একটি উদ্দেশ্য থাকে, সরকারের উচিত হবে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম বোঝাপড়ার জায়গাটা রাখা। আর ফেব্রুয়ারি মাস আমি যেটি বলছিলাম যে এখন তো আসলে নির্বাচনের পরিবেশটা নাই, কারণ এখন এই পুলিশের উপরে, র্যাবের উপরে, বিজিবির উপরে সরকারের কর্তৃত্ব আছে? নাই। প্রশাসনের উপর সরকারের কর্তৃত্ব নেই। আমরা বারবার সরকারকে বলেছি যে আওয়ামী দুর্বৃত্তায়নের এই প্রশাসনকে রেখে আপনি আরেকটি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। ওই যে আমি যেমন বললাম না, ছাত্র দল এবং ছাত্র শিবিরের মিছিল হবে, মাঝখান দিয়ে তৃতীয় পক্ষ কাজ করবে, ঠিক ওই আওয়ামী দুর্বৃত্ত পুলিশ অফিসার বলেন, ডিসি বলেন, অন্যান্য সরকারি কর্মকর্তারা বলেন, ওরা কিন্তু তৃতীয় পক্ষ। ওরা নির্বাচনকে বিতর্কিত করার জন্য কাজ করবে এনিহাও, যে কোনোভাবে। এই সিস্টেমগুলো কিন্তু তারা ফলো করবে, কিভাবে ইঞ্জিনিয়ারিং করা যায়, কিভাবে বিতর্কিত করা যায়, আন্তর্জাতিক মহলের কাছে ডক্টর ইউনূসের ইমেজটা ক্ষুণ্ণ করা যায়। যে কারণে আমরা কিন্তু বারবার বলছি, আপনি নির্বাচন ডিসেম্বরে করেন আর যখনই করেন, আপনাকে তো পুলিশের উপরে কর্তৃত্ব নিতে হবে, আপনাকে তো র্যাবের উপর কর্তৃত্ব নিতে হবে, আপনার তো বাহিনীগুলোর উপর সরকারের অন্যান্য যে আপনার দপ্তর রয়েছে সেখানে কর্তৃত্ব থাকতে হবে। আসলে কি ডক্টর ইউনূসের কর্তৃত্ব আছে? সচিবালয়ে আওয়ামী লীগের কর্মকর্তারা আরো বেশি প্রমোশন পাচ্ছে। আপনি দেখেন, রিপোর্টগুলো দেখেন, আওয়ামী লীগের তালিকার ডিসিএসপি আপনি নিয়োগ দিয়েছেন, এটি যুগান্তরে এসেছে, সমকালে এসেছে। কথা হলো যে আপনি আওয়ামী লীগের আমলের ডিসিদেরকে ওএসডি করতেছেন, কিন্তু আপনি আওয়ামী লীগ যাদেরকে প্রমোশন দেওয়ার জন্য তালিকা তৈরি করেছিল, আপনি তাদেরকেই ডিসি বানিয়েছেন, এসপি বানিয়েছেন। তাহলে কি হলো? যে লাউ সেই কদু। সুতরাং আমরা যেটি মনে করি যে অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি দক্ষ, সৎ এবং একই সাথে সাহসী প্রশাসন দরকার। এই ফেব্রুয়ারি মাসে মানে নুরুল হক নূর এই বাস্তবতায়, আজকের বাস্তবতায় বলছে যে এই মুহূর্তে আসলে ওই নির্বাচন, আগামীতে যে নির্বাচনটা করবেন, ওই নির্বাচনের পরিবেশটা এই মুহূর্তে নাই। সুতরাং আগামীতে যখনই আপনি ইলেকশনটা করেন না কেন, এখন থেকে সেই পরিবেশটা আপনি তৈরি করেন। পরিবেশ না তৈরি করতে পারলে ইলেকশনটা হবে না ভালো ইলেকশন। জি জি, পাপি আপা, এই যে আপনারা দ্রুত নির্বাচন চাচ্ছেন, এই বছরের নির্বাচন চাচ্ছেন, প্রয়োজনীয় সংস্কার করে যেন এই বছরের নির্বাচন করা হয়, এটি আপনারা বারবার বলছেন যে যদি এই বছরের নির্বাচন না হয় বা নির্বাচন দিতে যদি দেরি হয়, তাহলে কি বিএনপি ঝামেলায় পড়ার কোনো আশঙ্কা করছে? বিএনপি ঝামেলার না, যারা ক্ষমতায় আছেন ওনারা ঝামেলায় পড়বেন। কারণ ওনাদের যত কর্মকাণ্ড আছে, পরবর্তী নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা যে পার্লামেন্ট হবে তাদেরকে বৈধতা দিতে হবে এবং তাদের সব আইনগুলোকে পাশও করতে হবে কিন্তু পার্লামেন্টেই।
তো ইনাদের পরিধি যত বাড়াবে, ইনাদের হচ্ছে যত কাল ক্ষেপণ করবে, যত দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে, ঝামেলায় হচ্ছে ওনারাই পড়বেন। এখানে বিএনপির একক কোনো বিষয় না। বিএনপির যেটা স্পষ্ট বক্তব্য যে 15 বছর যাবৎ 111 থেকে 111 থেকে 8 সালে নির্বাচন, 14 সালে নির্বাচন, 18 এবং লাস্ট 24 সালে নির্বাচন, এটা বাংলাদেশের মানুষের ব্যাপক সর্বস্তরের সকল মানুষের একটি অনাস্থার জায়গা। এই অনাস্থার জায়গা থেকে শুরু করে নিধন, গুম, অপহরণ, অত্যাচার, দলীয় মনোনয়ন, দলীয় নিয়োগ, দলীয় চাকরি, মানে মুক্তিযুদ্ধকে দলীয়করণ থেকে শুরু করে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা থেকে শুরু করে সব জায়গায় একটা নিজের মদতপুষ্ট একটা বাহিনী নিয়ে রাজরানীর হচ্ছে সিংহাসন ছিল এবং রাজরানী সেইভাবে বাহাদুরদেরকে নিয়ে চলতেন। তো সেইটার অবসানটা আমরা ঘটিয়েছি। আমি ব্যক্তিগতভাবে তো অবশ্যই সংস্কার চাই, যে ফ্যাসিবাদের ওই পুনরাবৃত্তি যাতে আর না আসে। নির্বাচনে আমি এমপি নির্বাচিত হলাম, আমার পার্লামেন্টে আমার দল ক্ষমতায় থাকলো, সংখ্যাগরিষ্ঠ থাকলো, কিন্তু আমি যাতে পৌর নির্বাচনে ইন্টারফেয়ার করতে না পারি। যে প্রকৃত অর্থে যে নির্বাচিত হবে সেই ফলাফলটাই প্রকাশ হোক বাংলাদেশে। এই সংস্কার আমি আমার দলের সবাই কিন্তু চাই, সেই পরিস্থিতিটারও সবাই কিন্তু আমরা চাই। কারণ আমি রাষ্ট্রীয় ক্ষমতা থাকলেই আমি একবারে সব কিছু ওই ফ্যাসিবাদের মতো নিজের নিয়ন্ত্রণে রেখে কবজা করার যে প্রবণতা 15 বছর দেখলাম, এই 15 বছরে আমাদের রাজনৈতিক সংগঠন, নেতা কর্মী, সমর্থকদের আমরা স্থায়ীভাবে তওবা তিল্লা করে এটা তো অবশ্যই পরিহার করেছি এবং পরিহার করছি, পরিহার করব। এটাই তো জনগণের কাছে আমাদের শপথ। দেখেন আলী রিয়াজ সাহেব যেটা বলেছেন সেটাতে সুর মিলিয়ে ডক্টর সাখাওয়াত বলেছেন, এটাই তো যথার্থ সময় ডিসেম্বরের ভিতরে নির্বাচনটা দিয়ে দেওয়ার। কারণ ইনারা দীর্ঘায়িত কি কারণে করবেন? ওনারা যদি মনে করেন সংস্কার করব, দফায় দফায় ওটা নিয়ে ব্যস্ত থাকা উচিত, ওটা নিয়ে টিম করা উচিত, যে নির্বাচন কমিশন নিয়ে আমি কি কি সংস্কার করতে চাই, আমি বিচার বিভাগ নিয়ে কি কি সংস্কার আমি করতে চাই, জেলা প্রশাসক থেকে শুরু করে যারা নির্বাচনে কাজ করে তাদের কি ধরনের সংস্কার চাই। নির্বাচন কমিশন শুধু ডিসি আর এসপির হাতে না, নির্বাচন কমিশনারকে কিভাবে আলাদা সচিবালয় দিয়ে, লোকবল দিয়ে তাদেরকে ক্ষমতাসীন করা যায়। আমি ভারতকে অপছন্দ করি, কিন্তু ভারতের নির্বাচন কমিশনের যে সততা এবং তাদের যে ব্যালট বাক্স 2 মাস 3 মাস পর গণনা হচ্ছে, কোনো রাজনৈতিক সংগঠন কিন্তু অনাস্থা আনছে না এবং বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে না যে ওইখানে বাক্সের ভিতরে বেরোয় আসলে কিছু, ঢুকে গেল কিছু। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা আমরা অনুকরণ করলে সমস্যাটা কোথায়? কিন্তু দেখেন ইনারা হঠাৎ করে একটা করে বক্তৃতা দিচ্ছে, বিবৃতি দিচ্ছে, কিন্তু যে সংস্কারের যে ব্যাপক প্রচেষ্টা সেটা আমি লক্ষ্য করছি না, ব্যাপক তাগিদ সেটা আমি লক্ষ্য করছি না। আজকে জেলায় জেলায় ট্রাইব্যুনাল হওয়া উচিত, হয়ে দুর্নীতির বিচার 64টা ডিস্ট্রিক্টে হওয়া উচিত। 64টা ডিস্ট্রিক্টে দেখেন, যেমন চাঁপাইনবাবগঞ্জ জেলার এসপি নিরপেক্ষ থাকার কারণে অ্যাডিশনাল এসপির ক্ষমতা খর্ব করে অ্যাডিশনাল এসপিকে নির্বাচনের ক্ষমতা তৎকালীন সময় 24 সালের ডিআইজি, 18 সালের ডিআইজি তাকে দিল। সেই লোককে 6 বছর পর্যন্ত অ্যাডিশনাল ডিআইজি করে রেখে দিছে, কারণ সে ছিল পোর্ট এলাকা, সে ছিল এই সমস্ত আওয়ামী লীগের নেতা, এই যারা ছিল আওয়ামী লীগের নেতারা, এদের সহ এদের সিন্ডিকেট ছিল, চাঁদা কালেকশন পোর্ট থেকে করতো। একটা অ্যাডিশনাল এসপিকে টেলিভিশনে বক্তৃতা দেওয়ার পরও, নির্বাচন সচিবালয়ে যে বলার পরও এই কবিতা খানমেরা ওই অ্যাডিশনাল এসপিকে বদলি পর্যন্ত করেনি। সেই ছিল এসপির কোনো ক্ষমতাই ছিল না। এখন আমার জেলায় 2টো সিট বিএনপির আসছে, এখানে ডিসি নিরপেক্ষতার কারণে আসেনি, এখানে এসপি নিরপেক্ষতার কারণে আসছে, এটা আমি স্পষ্ট। তো আমার জেলাতে যখন ট্রাইব্যুনাল হবে, আরও 10টা জেলায় যখন ট্রাইব্যুনাল হবে, আওয়ামী লীগের 300 সিটের এমপি যে দুর্নীতি করছে, করাপশন করছে, আজকে দেখেন দুর্নীতি দমনের কোনো কার্যকারিতা নেই, এদের কিছুই নেই। 111-এ মিথ্যা দুর্নীতির মামলা করে যেভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে, বউ বাচ্চা সহ ধরে নিয়ে গেছে রাতের বেলায়, এবং যেভাবে ট্রাইব্যুনাল করে হচপচ করে মানুষের ভিতরে একটা ব্যাপক ভয়ভীতির সঞ্চার তৈরি করছে, হাজার হাজার কোটি টাকা চুরি করে, ডাকাতি করে, লোপাট করে, 72,000 কোটি টাকা প্রতি বছরে বিদেশ পাচার করে, এদের বিরুদ্ধে সেই রকম কোনো গতিবিধি নাই। তাহলে এই সরকার তো বিতর্কিত এই সমস্ত কারণে হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো বক্তৃতা নাই, সংস্কার নিয়ে কোনো কথা নাই, শুধু ছাত্ররা দল করবে, ছাত্রদেরকে আমি সমর্থন দেব, জামাতে ইসলাম আমাদের বেশি সাহায্য করছে, তারা এই যে 6-7 মাস আসছে ক্ষমতায়, এর ভিতরে 3টা বক্তৃতা আমি স্পষ্ট পাইছি যে জামাতে ইসলাম তাদেরকে খুব সাহায্য করছে, আর ছাত্রদেরকে সংগঠন করতে দিতে হবে, পরবর্তী নেতৃত্বে ছাত্রদেরকে আনতে হবে। এর বাইরে আমি তাদের কাছে স্পষ্ট কোনো মেসেজ পাই নাই। কিন্তু 15 বছর আন্দোলন করে গুম খুম অপহরণ, ইলিয়াস আলীর আত্মাহুতি, সালাউদ্দিন দীর্ঘদিন ভারতের মাটিতে যেভাবে পাচার করে তাকে রাখা হলো, এবং চৌধুরী আলম থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেভাবে বিএনপি গুম খুম এবং ছড়রা গুলিতে কার চোখ আহত, নিহত
কত রকম পরিস্থিতির সৃষ্টি আমরা হয়েছি, তাহলে তার ফল আজকে জুলাই আগস্টে আসছে। এটাকে আমরা চাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য, কিন্তু ইনাদের অদূরদর্শিতা এবং দীর্ঘায়িত কি কারণে করবে, কারণবিহীনভাবে দীর্ঘায়িত করা, কাজ না করে দীর্ঘায়িত করার এই প্রবণতাগুলো মাথা থেকে দূর করতে হবে। রাজনীতির সংগঠন করার এখতিয়ার সবার আছে, নিবন্ধন নেওয়ার স্বাধীনতা সবার আছে, প্রতীক নেওয়ার সেটা আছে, সেটা আলাদা প্রেক্ষাপট। কিন্তু সরকারের সমর্থনে, সরকারের মুখ থেকে আসবে কে সংগঠন করবে কে করবে না, এই জিনিসগুলো তো বিতর্কের সৃষ্টি করছে। আপা আপনার কাছে আবার আসবো। রাশেদ ভাই, যেটি আপা বলছিলেন যে আসলে সংস্কারটাও দরকার, উনি এটি বলছিলেন, এবং নির্বাচনটাও দরকার, কিন্তু সংস্কার নিয়েও সরকারের খুব একটা তৎপরতা নেই এবং নির্বাচন নিয়েও খুব একটা কথাবার্তাও আসছে না। আসলে কালক্ষেপণ করা হচ্ছে কিনা বা প্রচেষ্টা করা হচ্ছে কিনা। আরেকটি প্রশ্ন, যে বিএনপির সঙ্গে আপনারা ছিলেন, যুগপৎ আন্দোলন করেছেন বা এখনো করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন। বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না, কিন্তু আপনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার কথা বলছেন। আজকে নুরুল হক নূর যেটি বলেছেন যে সীমিত পরিসরে হলেও স্থানীয় নির্বাচন হতে পারে। আপনাদের বিএনপির সঙ্গে এই অবস্থানটা কেন বা দ্বিমতটা কেন হচ্ছে? ধন্যবাদ। দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে তিনটা জিনিস একসাথে চলতে হবে বা সরকারকে তিনটা পদক্ষেপ নিতে হবে। সেটি হলো যে গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার এবং রোডম্যাপ বা নির্বাচন। এই তিনটা জিনিসই গুরুত্বপূর্ণ। একটি অভ্যুত্থান হয়েছে শুধুমাত্র নির্বাচনের জন্য না, এটা সত্য। সুতরাং রাষ্ট্র সংস্কার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার খুবই গুরুত্বপূর্ণ, যেটি প্রত্যেকটা দল আই থিঙ্ক চাই। বিএনপিও চাই, গণ অধিকার পরিষদ চাই, সমস্ত ইসলামিক দল, বাম সংগঠন। আমার মনে হয় রাষ্ট্র সংস্কার চাই না এরকম কোনো দল বাংলাদেশে নাই। জাতীয় পার্টি আজকে বলেছে সংস্কার দরকার নেই। এটা তো ফেসিবাদের দশর, আগে তো ওদের জুতা মারা দরকার। জিএম কাদেরকে আমি মনে করি পাবলিকের উচিত হবে এখন ওকে জুতা মারা। এই যে ছাত্র জনতা বুলডোজার দিয়ে ধানমন্ডি 32 উড়িয়ে দিল, এইটা দরকার ছিল না। সবার আগে দরকার ছিল জিএম কাদের ফেসিবাদের দশর বাংলাদেশের গণতন্ত্র হাসিনা ধ্বংস করার সুযোগ পেয়েছে এই জিএম কাদের কারণে। কত বড় নির্লজ্জ, নিকৃষ্ট যে রাষ্ট্র সংস্কার চায় না। তিনি বলছেন যে নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নাই। ও হাসিনার প্রেতাত্মা হিসেবে হাসিনাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে। এর আগে কি বলেছিল? এর আগে জিএম কাদের বলল যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। জিএম কাদের মীর জাফর এখন বলছে যে যদি আগামীতে আমরা সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা না দেখি, তাহলে কিন্তু আমরা নির্বাচনে যাবে না। আরে ভাই, তুই তো নির্বাচনে আসতেই পারবি না, অন্যায় করেছস, আজকে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছস, তোর কিসের নির্বাচন? দুঃখিত, আসলে মানে মাথা নষ্ট হয়ে যায়। কারণ এই জাতীয় পার্টি, এই জাতীয় কুলাঙ্গার পার্টি যেভাবে দেশটাকে ধ্বংস করেছে, এদের কারণে আজকে 2000 শহীদ হয়েছে, এদের কারণে আজকে মায়ের বুক খালি হয়েছে, এদের কারণে আজকে বাপের বুক খালি হয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে সরকার কিন্তু প্রথম দফায় এদের সাথে সংলাপে বসেছিল। সরকার প্রথম দফায় স্বরাষ্ট্র উপদেষ্টা বসেছিল, তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম যমুনা ঘেরাও করব। জাতীয় পার্টিকে ন্যূনতম সুযোগ দেওয়া যাবে না। জাতীয় পার্টি একটি কুলাঙ্গার পার্টি। জাতীয় পার্টি এই গণহত্যার ফ্যাসিস্টের সহযোগী। দেখেন, বিএনপি নির্বাচন বর্জন করেছে, জামাত বর্জন করেছে, আমরা বর্জন করেছি। এই জাতীয় পার্টি কিন্তু আমরা বারবার সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। আমরা বলেছি যে আপনারা জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনারা জনগণের কাতারে আসেন। এমনকি 4 আগস্ট আমি আমার একজন সহযোগী বা একজন বন্ধুর মাধ্যমে আমি চুন্নু সাহেবকে ফোন করিয়েছিলাম। আমি বলেছিলাম যে ওদেরকে আলটিমেটাম দেন, কারণ ওই সময় তো আমার নাম্বার স্বাভাবিকভাবে, আমার যেটা নাম্বার সবসময় অন থাকতো সেটা বন্ধ, আমি অন্য নাম্বার ব্যবহার করতেছি। আমি বললাম যে আপনি আলটিমেটাম দেন যে আজকে তোমাদের শেষ সময়, তোমরা আজকে সংসদ থেকে পদত্যাগ করো। দেখেন, এই হাসিনার পতন কিন্তু 4 আগস্ট বা 3 আগস্ট হয়ে যায়, যদি ওই সংসদটা শূন্য হয়ে যায়। কিন্তু জাতীয় পার্টি সেটা করে নাই। তার মানে কি, এদের সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই, এদেরকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। স্পষ্ট কথা, আগামীতে এই আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ফ্যাসিস্ট যারা ছিল, এদেরকেও নির্বাচনে অংশ নিতে পারবে না। আজকে আমরা কিন্তু নির্বাচন কমিশনের সাথে আমরা বৈঠক করে স্পষ্টভাবে বলেছি যে আপনারা গণহত্যার বিচার পূর্ব অবশ্যই আপনারা আওয়ামী লীগের, জাতীয় পার্টি সহ যত দশর ছিল এদের নিবন্ধন আপনাদের স্থগিত বা বাতিল করতে হবে। কেন? কারণ অন্যথায় যেটি হবে, আগামীতে যখন আপনি সংলাপে ডাকবেন, তখন 20টা দল, আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে ফ্যাসিস্টের সহযোগী 20টা দল গেল না, তখন আন্তর্জাতিক মহলের কাছে কি মেসেজ যাবে যে 20টা দল নির্বাচনে অংশ নেয়নি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ। সুতরাং এরা যেহেতু গণহত্যা দশর, এবং এই মুহূর্তে যেহেতু আমাদের 2 মিনিটে শেষ করবো, আমাদের জাতিসংঘ যেহেতু রিপোর্ট দিয়েছে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে, সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা তাদের নিবন্ধন বাতিল, স্থগিত করার কিন্তু একটা সুযোগ আমাদের এসেছে। এই নির্বাচন কমিশন আজকে আমাদের বলেছে যে আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত
এবং একই সাথে এটি আসলে আদালতের মাধ্যমে হতে হবে। তিনি আমাদেরকে স্পষ্টভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা জাতীয় সংলাপে কিন্তু স্পষ্টভাবে বলেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কোনো সুযোগ নাই। ৭১-এর পরে একবার আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, ২৪-এ চালিয়েছে, আরেকবার সুযোগ দিবেন না। আপনি আর যে প্রশ্ন করলেন সেটি হলো যে দেখেন, আজকে কিন্তু নুরুল হক নূর একই সাথে বলেছে যে অবশ্যই স্থানীয় নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐক্যমতের প্রয়োজন আছে, তিনি এই কথা বলেছেন। এখন সবার দৃষ্টিভঙ্গি তো আসলে ভাই সব বিষয়ে একমত না হতে পারে। তিনি বলেছেন যে সরকারের আপনার নিরপেক্ষতা প্রমাণের জন্য প্রশাসন পুলিশ কতটুকু ফাংশন করছে আপনি কয়েকটা নির্বাচন দিয়ে দেখেন, তাহলেই বুঝবেন যে আপনার এই পুলিশ আগামী ডিসেম্বরে যে আপনি জাতীয় নির্বাচন করবেন সেই নির্বাচনে পুলিশ ফাংশন করবে কিনা, র্যাব ফাংশন করবে কিনা। পুলিশের মধ্যে আপনার প্রায় 80% কিন্তু আওয়ামী লীগের দশর, ছাত্রলীগের, যুবলীগের বা আওয়ামী পরিবারের, এদেরকে রেখে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। সুতরাং এই জাতীয় নির্বাচন যদি আপনি ডিসেম্বরে করেন তাহলে আপনাকে যে 4-5টি কাজ করতে হবে সেটি বলে শেষ করে দিই। সেটি হলো নির্বাচন কমিশনের সাথে যে সকল কর্মকর্তারা জড়িত ছিল, যারা 14, 18, 24 সালে ইলেকশন করেছে, এদেরকে সরিয়ে দিতে হবে এবং শাস্তি দিতে হবে। এবং ওই যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে 30 সেকেন্ডে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যারা ছিল এদের শাস্তির আওতায় আনতে হবে, ডিসি এসপি থেকে শুরু করে এদের শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, এবং অন্যথায় কিন্তু আপনি কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। জি থ্যাংক ইউ। আপা, এখানে ছাত্রদের রাজনীতির ব্যাপারে একটা বলি যে মূল সংগঠনের লেজুর ভিত্তিক না হয়ে ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক রাজনীতি করা উচিত। এদের বিতর্ক প্রতিযোগিতা, এদের বার্ষিক খেলাধুলা, এদের বার্ষিক সম্মেলন, এদের নবীনবরণ দিয়ে, এদের সংগঠন গোছানোর সময় সুযোগ এদেরকে দিয়ে তারপর ছাত্র সংসদ নির্বাচনে এসে ছাত্র নেতৃত্ব তৈরি করা উচিত। এই মল্লযুদ্ধ, এই হল দখল আর সেই সলদখল, এগুলো সুযোগ নিয়ে সদ্ব্যবহার করা ঠিক না। সুযোগ নিয়ে সাংগঠনিকভাবে সদ্ব্যবহার করুক, সেটা মানুষ স্বাগত জানাবে। আর সংস্কার তো অবশ্যই করতে হবে। কোনো রাজনৈতিক সংগঠন এবং রাষ্ট্রে অনুপ্রবেশকারী যাতে আসতে না পারে, ঢুকতে না পারে, এর একটা লিমিট থাকা দরকার এবং এখানে একটা সীমারেখা থাকা দরকার। পার্টি করলাম না, পলিটিক্স করলাম না, কোনো কিছু করলাম না, এমপি হলাম, মন্ত্রী হলাম, পার্টির বিশাল পোস্ট পেয়ে গেলাম, তাহলে ত্যাগী পরীক্ষিত, এই যে যখন যুগে যুগে ফ্যাসিবাদকে মোকাবেলা করার জন্য যখন ত্যাগী লোকের প্রয়োজন হয়, তখন কিন্তু ত্যাগী লোকটা খুঁজে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? যখন দেখে যে আমার সব জায়গায় অনুপ্রবেশকারী। আগে সংগঠন করতে মানুষ নিচ থেকে উপর, এখন উপর থেকে নিচ চাপায় দেওয়া হচ্ছে। এগুলো পরিবর্তনের অবশ্যই প্রয়োজন আছে। তারপরে নির্বাচনের জন্য শুধুমাত্র আন্দোলন, সেটা বলা হয়নি, যে নির্বাচনকে কেন্দ্র করে এই সরকার বেশি স্বৈরাচার হয়েছে এবং সব কিছু দিকে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরের মতো নিরবিচ্ছিন্ন নিরাপদ রাখার জন্যই কিন্তু হত্যা, গুম, নির্যাতন, অপহরণ সব কিছু তারা চালিয়েছে। তাহলে এইখানে এই সরকারকে এমন একটা সার্বজনীন, বস্তুনিষ্ঠ, সকলের অংশগ্রহণমূলক বিতর্কের ঊর্ধ্বে থেকে একটা স্থায়ী বিধি ব্যবস্থা করতে হবে, যাতে আমরা 30 বছর, 40 বছর, 50 বছর আমরা টেকসই একটা নির্বাচন পাই। জিএম কাদেরের মন্তব্যটা একটু জিএম কাদের দেখেন 86 সালে যখন আসলো জাতীয় পার্টি, তখন নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করলো আপনি খেয়াল করে দেখেন। আবার দেখেন তারা 91 দুটো মহিলা এমপি দিয়ে চলে আসলো। আবার 96 সালে ঐক্যমতের সরকার, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক, তারা একত্রিত হলো। আবার 2001 সালে দেখবেন মন্ত্রিত্ব নিল। জিএম কাদের অলওয়েজ জিয়াউর রহমানকে হত্যার পর থেকে 1981 সালে 30 মে থেকে এই যে একসাথে একাট্টা হয়ে বিনিশুতার মালা বাঁধছে আওয়ামী লীগের সাথে, এইটা অবিচ্ছেদ্য। এবং আওয়ামী লীগের যা শাস্তি হওয়া দরকার, এদের একই শাস্তি হওয়া দরকার। আপনাকে ধন্যবাদ রাশেদ ভাই, আপনাকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।